তো আজকে আমরা পড়তে চলেছি কি পারমাণবিক ব্যাসার্ধ, আয়নাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা। তো আজকে লেকচার নাম্বার 9। তো আজকে আমি তিনটে টপিকসকে খুব সহজভাবে তোমাদের মধ্যে আমি প্রবেশ করাবো। তো ধীরে ধীরে তোমাদেরকে একটু বুঝতে হবে যে পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটা কি। দেখো, কোনো একটা মৌল যদি আমি নিই, সাপোজ ধরো তোমার কাছে রয়েছে ধরো সোডিয়াম পরমাণু। তো সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে? কে কক্ষে 2, এল কক্ষে 8টা, এম কক্ষে 1টা। কে কক্ষে 2, এল কক্ষে 8টা, এম কক্ষে 1টা। তাই তো, ক্লিয়ার? তো এবারে যদি এর ইলেকট্রন বিন্যাসকে আমি যদি সাজাই, তাহলে এই হচ্ছে তার নিউক্লিয়াস, সোডিয়ামের নিউক্লিয়াস। এই সোডিয়ামের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন কটা আছে? 11টা। আর কক্ষপথগুলোতে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে একটি ইলেকট্রন। তাহলে কটা কক্ষপথ থাকবে? ডেফিনেটলি 3টে কক্ষপথ থাকবে। তাহলে 3টে কক্ষপথে যদি আমি ইলেকট্রনকে স্থান দিই, তাহলে কি করব? যে কে কক্ষে 2টো ইলেকট্রন দেব, এল কক্ষে কটা দেব? 8টা ইলেকট্রন দেব। 4টে হয়ে গেল, 5টা, 6টা, 7টা, 8টা। ক্লিয়ার হচ্ছে? এল কক্ষে দিলাম, এম কক্ষে কটা দেব? না, 1টা ইলেকট্রন দেব। ক্লিয়ার? তো এটা হচ্ছে কি তার পরমাণুর গঠনটা, কার? সোডিয়াম পরমাণু। তো পারমাণবিক ব্যাসার্ধ কি বলছে? যে পারমাণবিক ব্যাসার্ধ বলছে যে এই পরমাণুর কেন্দ্র থেকে একদম সর্ববহিস্থ কক্ষপথ পর্যন্ত এই যে দূরত্বটা, সর্ববহিস্থ কক্ষপথ পর্যন্ত এই যে দূরত্ব, তাহলে এই দূরত্বটা কি হয়েছে? যে এই সার্কুলারের ব্যাসার্ধ, এই সার্কেলটার কি হয়েছে? ব্যাসার্ধ, তাই না? তো এটাকেই আমরা বলছি পারমাণবিক ব্যাসার্ধ। তো পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে কি যে নিউক্লিয়াসের কেন্দ্র থেকে একদম সর্ববহিস্থ কক্ষপথ পর্যন্ত যে ব্যাসার্ধ পাওয়া যায় তাকেই আমরা বলবো পারমাণবিক ব্যাসার্ধ। ক্লিয়ার করতে পারলাম? এটাই হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। এই পারমাণবিক ব্যাসার্ধ দুটো জিনিসের উপর নির্ভর করে। তো নির্ভরতা যদি আমরা দেখি, পারমাণবিক ব্যাসার্ধের নির্ভরতা যদি দেখি, একটা হচ্ছে কক্ষ সংখ্যার উপর নির্ভর করে। সেকেন্ড হচ্ছে নিউক্লিয়াসের আধান। তাহলে এই দুটো জিনিসের উপরে কিভাবে নির্ভর করে? তো আধুনিক দীর্ঘ পর্যায় সারণী যদি তোমার মনে থাকে তাহলে খুব ভালো, নাহলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে আমরা যদি পরপর সাজিয়ে যাই পারমাণবিক সংখ্যা অনুযায়ী, যে দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ে লক্ষ্য করবে, দেখো লিথিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। ক্লিয়ার? লিথিয়াম, তারপরে কি আসছে? বেরিলিয়াম, তারপরে কি আসছে? বোরন, বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের কত? 6 কার্বন, তারপরে কি আসছে? নাইট্রোজেন, তারপরে কি আসছে? অক্সিজেন, তারপরে কি আসছে? ফ্লোরিন, তারপরে কি আসছে? নিয়ন, কত? 10। ক্লিয়ার? আচ্ছা, তো প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস আগে দেখব। সিকোয়েন্সে লক্ষ্য করো যে পারমাণবিক ব্যাসার্ধ এই দুটো বিষয়ের উপর নির্ভর করে কিভাবে পরিবর্তিত হচ্ছে। তো এটা হচ্ছে কি একই পর্যায়ে অবস্থান করছে। তাহলে একই পর্যায়ে সকল মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ লক্ষ্য করো। দেখো, লিথিয়ামের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 2,1, বেরিলিয়ামের ক্ষেত্রে কি করব? না 2,2। বোরনের ক্ষেত্রে কি করব? 2,3। কার্বনের ক্ষেত্রে 2,4। নাইট্রোজেনের ক্ষেত্রে 2,5। অক্সিজেনের ক্ষেত্রে 2,6। ফ্লুরিনের ক্ষেত্রে 2,7। নিয়নের ক্ষেত্রে 2,8। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রত্যেকের কক্ষ সংখ্যা হচ্ছে কটা? 2টো, কে আর এল, কে এল। তাহলে যদি কক্ষ সংখ্যা একই হয় তাহলে আমরা কি দেখব? যে লিথিয়াম পরমাণুর যে ব্যাসার্ধ আমি পাবো, যে লিথিয়ামের নিউক্লিয়াস হচ্ছে এই, তার সর্ববহিস্থ কক্ষপথ হচ্ছে এই, তার মাঝে একটা কে কক্ষপথ তো ডেফিনেটলি থাকবে। তাহলে এই যে ব্যাসার্ধ আমি পাবো, তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে আমি কি পাবো? না, বেরিলিয়ামের ক্ষেত্রে যে লিথিয়ামের তুলনায় কম পাবো। কেন? তাও আমি ডিসকাস করবো। যে বেরিলিয়ামের নিউক্লিয়াস হচ্ছে এই, তাহলে বেরিলিয়ামের সর্ববহিস্থ কক্ষপথ হচ্ছে এই, একটু আমি কি করলাম? ছোট করেছি, এর তুলনায় একটু আমি ছোট করেছি। তাহলে এটা হচ্ছে আমাদের কে কক্ষপথ। আচ্ছা, বোরনের ক্ষেত্রে লক্ষ্য করো, আর ধীরে ধীরে আমরা কি করবো? ছোট করতে থাকবো। বোরনের ক্ষেত্রে লক্ষ্য করো,
এই এটা হচ্ছে বোরন। ক্লিয়ার? আচ্ছা, কার্বনের ক্ষেত্রে লক্ষ্য করো আরো ছোট হবে। কার্বন দেখো আরো ছোট। নাইট্রোজেনের ক্ষেত্রে লক্ষ্য করো আরো ছোট হচ্ছে। তো ধীরে 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 তার নিউক্লিয়াসটা, পরমাণুর আকারটা কি হতে আছে? ছোট হতে আছে। কেন ছোট হতে আছে আমি তাও ডিসকাস করছি। দেখো অক্সিজেন পুরোটা আগে আমাকে কমপ্লিট করতে দাও। অক্সিজেনের ক্ষেত্রে আমি কি লিখবো না, অক্সিজেনের ক্ষেত্রে আমার দেখো নিউক্লিয়াসের গঠন দেখো। অক্সিজেনের ক্ষেত্রে আরো ছোট হলো। ফ্লুরিনের ক্ষেত্রে দেখো আরো ছোট হবে। ফ্লুরিন ক্ষেত্রে কি দেখলাম? আরো ছোট। নিয়নের ক্ষেত্রে কি দেখবো না, নিয়নের ক্ষেত্রে লক্ষ্য করব, নিয়নের নিউক্লিয়াস হচ্ছে এই। তো নিয়নের ক্ষেত্রে লক্ষ্য করব একটু লক্ষ্য করবে, নিয়নটার ক্ষেত্রে লক্ষ্য করবে, ভালো করে খেয়াল করবে একটু। এই হচ্ছে নিয়নের পরমাণুর গঠন। দেখো নিয়নের নিউক্লিয়াসটা দেখো লিথিয়ামের তুলনায়ও বড়। তাহলে লিথিয়ামের তুলনায় বেরিলিয়ামের নিউক্লিয়াসটা ছোট। বেরিলিয়ামের থেকে বোরনের নিউক্লিয়াস আরো ছোট, কার্বনের আরো ছোট, নাইট্রোজেনের আরো ছোট, অক্সিজেনের আরো ছোট, ফ্লুরিনের আরো ছোট, কিন্তু নিয়নেরটা হচ্ছে সব থেকে বড়। তাহলে এদের যোজন কক্ষ, এদের কক্ষ সংখ্যা একই। আমরা লিখতে পারি এদের কক্ষ সংখ্যা একই। কোন বরাবর? একই পর্যায় বরাবর। একই পর্যায় বরাবর এদের কক্ষ সংখ্যা একই, প্রত্যেকের কে এল, মাত্র এই দুটো কক্ষই রয়েছে। তো যতই আমরা, এটা হচ্ছে আমাদের যদি বাম দিক হয়, এটা যদি আমাদের সর্বোচ্চ ডান দিক যদি হয়ে থাকে, এই জায়গাটা আমি ধরলাম ডান দিক, তাহলে বাম থেকে আমি কোন দিকে যেতে আছি? ডান দিকে যদি যেতে থাকি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি না, ধীরে 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 পারমাণবিক ব্যাসার্ধ কি হতে আছে না, কমতে আছে। ধীরে ধীরে পারমাণবিক ব্যাসার্ধ কমতে আছে। কেন কমতে আছে না, লিথিয়াম থেকে বেরিলিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করো যে পারমাণবিক সংখ্যা এক একক বৃদ্ধি পেয়েছে। যদি একটা প্রোটনের আধানকে যদি আমরা একক পরিমাণ করে ধরি, তাহলে আমরা কি দেখবো যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, বেরিলিয়ামের হচ্ছে 4, তাহলে এক একক বৃদ্ধি পেল। তার নিউক্লিয়াসের আধান যত বাড়তে থাকবে, সর্ববহিস্থ কক্ষপথে থাকা ইলেকট্রনগুলোকে আকর্ষণ করার ক্ষমতা তত বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আকর্ষণ যত বেশি করবে, তো পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? তত ছোট হতে থাকবে, আকারটা তত ছোট হতে থাকবে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ আমি কি দেখলাম যে বাম থেকে ডান দিকে একটা পর্যায় বরাবর কি হতে আছে না, হ্রাস পেতে থাকে, হ্রাস পায় বাম থেকে ডান দিকে। তো সর্বশেষে আমি দেখতে পাচ্ছি এটা যে নিষ্ক্রিয় মৌল। তো নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? নিষ্ক্রিয় মৌলের উপরে কোনো আমরা এক্সপেরিমেন্ট করব না। নিষ্ক্রিয় মৌল কেন না, নিষ্ক্রিয় মৌল অলরেডি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, তার সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন দ্বারা ফিল আপ থাকে। তো ফ্রিলি ইলেকট্রনগুলো ফ্রি অবস্থায় থাকে। তো ফ্রি অবস্থায় থাকার জন্য তার কক্ষপথে ইলেকট্রনগুলো কি হয়েছে? আরো স্প্রেড করে গেছে, দ্রুত মানে স্প্রেড করে গেছে, মানে কি আরো ছড়িয়ে গেছে। কক্ষপথে ইলেকট্রনগুলো কি হয়েছে? আরো বেশি দূর দূরান্তে ছড়িয়ে গেছে। তো নিয়নের পরে পারমাণবিক সংখ্যা কে? সোডিয়াম। তো সোডিয়ামকে আমরা কোথায় লিখবো? সোডিয়ামকে আমরা এখানে লিখি সোডিয়াম। তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে এর যে ইলেকট্রন বিন্যাস কত না, 2, 8, 1। তাহলে যোজন কক্ষ কটা আছে? 3টা। তাহলে এক্ষেত্রে যোজন কক্ষ কটা না, 3টা। তো নিষ্ক্রিয় মৌলের পারমাণবিক গঠনের রেসপেক্টে সোডিয়ামের পরমাণুর গঠন কি হবে না, এর তুলনায় বড় হবে। কারণ নিষ্ক্রিয় মৌলের পরে হচ্ছে সোডিয়াম। তাহলে নিষ্ক্রিয় মৌলের নিয়নের পারমাণবিক গঠনের রেসপেক্টে এর আকারটা কি হবে? তার তুলনায় বড় হবে। তাহলে সোডিয়ামের আকারটা আমি কি করতে পারি? সোডিয়ামের আকারটা এইভাবে রাখতে পারি, একটু বড় করে বানাতে পারি, তার তুলনায় একটু বড়। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমি কি লিখবো? এই হচ্ছে তার নিউক্লিয়াস। তাহলে এটা আছে তার প্রথম কক্ষপথ, এটা আছে তার দ্বিতীয় কক্ষপথ, আর সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? একটা। ক্লিয়ার করতে পেরেছি? তো এরকম করে সোডিয়ামের পরে কি আসবে না, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12। তারপরে কি আসছে? অ্যালুমিনিয়াম। তারপরে কি আসছে? সিলিকন। অ্যালুমিনিয়ামের কত? 13, সিলিকনের 14। তারপরে কি আসছে? ফসফরাসের 15। তারপরে আসছে সালফারের 16। তারপরে আসছে ক্লোরিনের 17। তারপরে আসছে কি? আর্গন। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আবার মানে
পরমাণুর আকার দেখো, দেখো সোডিয়ামের রেসপেক্টে ম্যাগনেসিয়ামের কি হবে, আবার ছোট হতে থাকবে। কেন না, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস তুমি লক্ষ্য করো 2 8 2, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো 2 8 3, সিলিকনের ক্ষেত্রে 2 8 4, ফসফরাসের ক্ষেত্রে 2 8 5, সালফারের ক্ষেত্রে 2 8 6, ক্লোরিনের ক্ষেত্রে 2 8 7, আর্গনের ক্ষেত্রে, আর্গনের কত হয়ে থাকে 18, 2 8 8। তাহলে প্রত্যেকের যোজন কক্ষ সেম, প্রত্যেকের যোজন কক্ষ সেম। তাহলে দেখো প্রথম পর্যায়ে লক্ষ্য করো যে যোজন কক্ষ কটা করেছিল, দুটি করে। দ্বিতীয় পর্যায়ে তুমি লক্ষ্য করো যোজন কক্ষ কটা, তিনটি করে। তাহলে যোজন কক্ষ যেমন যেমন করে বাড়তে আছে, তাহলে কক্ষ সংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ আর যেটাকে আমরা প্রকাশ করব যে রেডিয়াস কি হতে থাকবে, বাড়তে থাকবে। নিউক্লিয়াসের আধান, নিউক্লিয়াসের আধান যেমন যেমন করে বাড়তে থাকবে, পারমাণবিক ব্যাসার্ধ তেমন তেমন করে কমতে থাকবে। দেখো নিউক্লিয়াসের আধান ক্রমশ বাড়তে আছে, তো পারমাণবিক ব্যাসার্ধ ধীরে 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 কি হতে আছে, ছোট হতে আছে। ক্লিয়ার হয়েছে? দেখো এবারে তৃতীয় পর্যায়ে যেটা লক্ষ্য করছিলাম যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যোজন কক্ষ সেম, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যোজন কক্ষ সেম, তাহলে কক্ষ সংখ্যা প্রথমটার রেসপেক্টে একটা শ্রেণীতে লক্ষ্য করো কক্ষ সংখ্যা কি হয়েছে না, বেড়েছে। তাহলে এই মৌলটা থেকে এই মৌলটার কক্ষ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই মৌলটা থেকে এই মৌলের কি পরিবর্তন হয়েছে না, নিউক্লিয়াসের আধান পরিবর্তন হয়েছে। এই মৌলটা থেকে এই মৌলটার ক্ষেত্রে কি হয়েছে, কক্ষ সংখ্যারও পরিবর্তন হয়েছে, আবার নিউক্লিয়াসের আধানও পরিবর্তন হয়েছে। তাহলে কক্ষ সংখ্যা ডেফিনেটলি চেঞ্জ হয়েছে, মানে রেডিয়াস তো বাড়বেই বাড়বে। আধান যেহেতু চেঞ্জ হয়েছে তাহলে রেডিয়াস তো বাড়বেই বাড়বে। তাহলে দুজনের জন্য এখানটায় নিউক্লিয়াসের আকারটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একটা পর্যায় বরাবর যখন যাচ্ছি না, কক্ষ সংখ্যা একই থাকছে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু কমতে থাকবে, তার নিউক্লিয়াসের আধান বাড়তে আছে বলে। যে নিউক্লিয়াসের আধান যেমন যেমন করে বাড়তে আছে, সর্ববস্থিত কক্ষপথে ইলেকট্রন গুলোকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করার ক্ষমতাও কি হতে আছে, তেমন তেমন করে বাড়তে আছে। তাহলে সর্ববস্থিত কক্ষপথে ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা যদি বাড়তে থাকে, তাহলে আমরা কি দেখবো যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করো, দেখো সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের পরমাণুর আকার কেমন হবে না, এর রেসপেক্টে এটা কি হবে, একটু হলে ছোট হবে। ক্লিয়ার হলো? একটু হলেও ছোট হয়েছে, কেন না পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, মানে একক ধনাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ইলেকট্রন গুলোকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, তো ব্যাসার্ধ কি হয়েছে, আরো ছোট হয়েছে। ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামে দেখো যে পারমাণবিক ব্যাসার্ধ আরো ছোট হয়ে যাবে, পারমাণবিক ব্যাসার্ধ কি হয়েছে, আরো ছোট হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? অ্যালুমিনিয়াম থেকে সিলিকন পারমাণবিক ব্যাসার্ধ আরো ছোট হয়ে যাবে। কেন ছোট হওয়ার কারণ হচ্ছে কি, ছোট হওয়ার কারণ কি না, নিউক্লিয়াসের আধান বৃদ্ধি পেয়েছে। নিউক্লিয়াসের আধান যেমন যেমন করে বৃদ্ধি পাবে, ইলেকট্রনের উপর আকর্ষণ করার ক্ষমতা তেমন তেমন করে বাড়তে থাকবে। ফসফরাসের ক্ষেত্রে আরো কি লক্ষ্য করবো না, ফসফরাসের ক্ষেত্রে আরো কি হবে, ছোট হবে। সিলিকনের থেকে ফসফরাসের ক্ষেত্রে আরো ছোট হবে। তো ফসফরাস থেকে সালফার নিউক্লিয়াসের আকার কি হবে, আরো ছোট হবে। ফসফরাস থেকে সালফারে নিউক্লিয়াসের আকার কি হবে, আরো ছোট। সালফার থেকে ক্লোরিন, ক্লোরিনের ক্ষেত্রে কি দেখবো, আরো ছোট। ক্লোরিনের ক্ষেত্রে কি দেখবো, আরো ছোট। ক্লিয়ার হলো? আর্গনের ক্ষেত্রে কি দেখবো না, আর্গন হচ্ছে নিষ্ক্রিয় মৌল, তো আর্গনের ক্ষেত্রে ইলেকট্রন গুলো কি অবস্থায় থাকবে না, মুক্ত অবস্থায় থাকবে। তো মুক্ত অবস্থায় থাকার ফলে কি হচ্ছে, আর্গনের ইলেকট্রন গুলো আরো ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তো পরমাণুর আকারের গঠনটা কি হবে, স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হবে। তাহলে আর্গনের ক্ষেত্রে আমরা কি দেখবো, পরমাণুর আকার অনেকটাই বড়, যেটা ম্যাগনেসিয়ামের তুলনায় অনেকটা বড়, ম্যাগনেসিয়ামের তুলনায় বড়। ক্লিয়ার হয়েছে? তো আর্গনের পরমাণুর আকার আমরা কি দেখতে পেলাম না, বড় দেখতে পেলাম। তো একটা শ্রেণীতে লিথিয়াম থেকে সোডিয়ামে যদি কম্পেয়ার করি, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি আছে, বাড়তে আছে। তাহলে বাম থেকে ডান দিকে যেমন করে হ্রাস পেতে আছে, যেহেতু যোজন কক্ষ সেম, সেহেতু যোজন কক্ষের উপর ডিপেন্ড করছে না পারমাণবিক
নিউক্লিয়াসের আধানের উপর ডিপেন্ড করছে। যেহেতু নিউক্লিয়াসের আধান ক্রমশ বাড়তে আছে, ইলেকট্রনগুলোকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করার ক্ষমতা তত বাড়তে আছে, তো আমি কি দেখতে পাচ্ছি না ততই আকার তত ছোট হতে আছে। তো শ্রেণী বরাবর যখন আমি দেখতে পাচ্ছি যে একটা মৌল থেকে আরেকটা মৌলের ক্ষেত্রে পারমাণবিক আকার কি হতে আছে, বৃদ্ধি পেতে আছে, তাহলে শ্রেণী বরাবর মানে উপর থেকে নিচের দিকে শ্রেণী বরাবর যতই আমি নামতে থাকবো ততই কি আসবে, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। পারমাণবিক ব্যাসার্ধ কি হতে আছে, বৃদ্ধি পেতে আছে। যদি এই সোডিয়াম পরমাণুটার উপর, এই সোডিয়াম পরমাণু যদি আমি আলাদাভাবে আমি বোঝানোর চেষ্টা করছি, তাহলে এটা তো বোঝা গেছে, এই ডাটা ক্লিয়ার হয়েছে, এই ডাটা ক্লিয়ার হয়েছে। একবার মাথার মধ্যে একটা স্ক্রিনশট নিয়ে না, একটা মাথার মধ্যে এটাকে ভালো করে সেটে দাও, ভালো করে একদম চিপকে দাও। তো এবার আমি দেখাতে চাইছি যে সোডিয়াম পরমাণু যে Na, আমি এখানটা করছি না, আমি এর সাথেই দেখাচ্ছি। দেখো এই সোডিয়াম পরমাণু, এটা তো পরমাণু অবস্থায় আছে না, এটা তো পরমাণু, তাহলে সোডিয়াম পরমাণু অবস্থায় যে নিউক্লিয়াসের আকারটা গঠন করছে সেই নিউক্লিয়াসের আকারটার পারমাণবিক ব্যাসার্ধ কত হয়ে থাকে, যে এই যে পারমাণবিক ব্যাসার্ধটা, তো 1.54 অ্যাংস্ট্রম। কত হয়ে থাকে, 1.54 অ্যাংস্ট্রম। যখন এই সোডিয়াম পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন ত্যাগ করবে, তো একটা ইলেকট্রন যদি বর্জন করে তখন কি হবে, এই সোডিয়ামটা কি হয়ে যাবে, Na+ আয়ন গঠন করবে। তাহলে একটা ইলেকট্রন বর্জন করলে, একটা ইলেকট্রন বর্জন করলে কে, সোডিয়াম পরমাণু, Na পরমাণু একটা ইলেকট্রন বর্জন করলে Na+ আয়ন গঠন করে। তাহলে Na+ আয়ন যখন গঠন করে তখন আমি কি দেখব, যে বহিস্থ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা কটা হয়ে যায়, তখন 10টা হয়ে যায়। তাহলে প্রোটন সংখ্যা থাকে কটা, 11টা। প্রোটন তো তখন চেঞ্জ হয় না, কিন্তু বাট ইলেকট্রন সংখ্যা কত হয়ে যায়, 10টা হয়ে যায়। তার মানে নিউক্লিয়াসের আধান সর্ববহিস্থ কক্ষপথে থাকা ইলেকট্রনগুলোকে আরো বেশি বেশি করে আকর্ষণ করার জন্য শক্তি অর্জন করে, বল পেয়ে যায়। তাহলে নিউক্লিয়াস গুলো আরো বেশি বেশি পরিমাণে নিউক্লিয়াসের দিকে, ইলেকট্রন গুলো আরো বেশি পরিমাণে নিউক্লিয়াসের দিকে সরে আসে, ঝুঁকে আসে, যার ফলে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ আরো সিঙ্ক করে যায়, আরো ছোট হয়ে যায়। তো Na+ আয়নের ক্ষেত্রে যদি আমরা পারমাণবিক ব্যাসার্ধ যদি দেখি তাহলে কত হয়ে থাকে না, পারমাণবিক ব্যাসার্ধ কত হয় না, 0.95 অ্যাংস্ট্রম। লক্ষ্য করতে পারছো যে সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে কত হয়ে থাকে, 1.54 অ্যাংস্ট্রম। আর Na+ আয়নের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ কত হয় না, আরো ছোট হয়ে যায়, ক্ষুদ্র হয়ে যায়। কেন না, ইলেকট্রনগুলোর উপরে আকর্ষণ করার ক্ষমতা আরো বেড়ে যায়। কেন না, প্রোটন আর ইলেকট্রনের মধ্যে বৈষম্য থাকার ফলে যে প্রোটন সর্ববহিস্থ কক্ষপথে থাকা ইলেকট্রনগুলোকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করার ক্ষমতা আরো বেশি প্রয়োগ করে, যার ফলে পারমাণবিক ব্যাসার্ধ কি হচ্ছে না, আরো কমে যাচ্ছে। তাহলে ক্যাটায়ন গুলোর ক্ষেত্রে আমরা কি দেখবো, যদি ক্যাটায়ন গঠন করে তাদের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ কি হবে, ছোট হবে। আর অ্যানায়ন গুলোর ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ কি যাবে, আরো বেড়ে যাবে। কেন, একটা ইলেকট্রন থেকে গেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার মধ্যে বৈষম্য দেখা যাবে, যে একটা বাড়ুক দুটো বাড়ুক যাই হোক তো বাড়বে। ইলেকট্রন যদি বাড়ে তাহলে অ্যানায়ন গঠন করলে কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। ক্লিয়ার হয়েছে? তো এতটুকু ক্লিয়ার। তো এবারে আমরা দেখবো যে আয়নাইজেশন শক্তিটা কি। তো আমি এই জিনিসটাকে রাপ করছি যে আয়নাইজেশন শক্তি কি, তো এটাকে আমি রাপ করি। আচ্ছা, আয়নাইজেশন শক্তি, তো আয়নাইজেশন শক্তিটাকে একটু বোঝার চেষ্টা করবে। আয়নাইজেশন শক্তি, তো আয়নাইজেশন শক্তিতে একটা মুদ্রা কথা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার বিন্দুতে আমাকে বিভব নির্ণয় করতে হবে। দেখো এই দুনিয়াতে বিভব বলে, পোটেনশিয়াল বলে কোন একটা পার্টিকুলার বিন্দুতে কিন্তু আমরা পোটেনশিয়াল পেতে পারি না। কেন না, এই পৃথিবীর একটা চুম্বকীয় বলরেখা রয়েছে আর তড়িৎ বলরেখা রয়েছে, ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক্যাল ফিল্ড রয়েছে। সেহেতু ম্যাগনেটিক ফিল্ড লাইন এবং ইলেকট্রিক্যাল ফিল্ড লাইন অবস্থান করছে পৃথিবীর। তো পৃথিবীর এই ম্যাগনেটিক ফিল্ড লাইন আর ইলেকট্রিক্যাল ফিল্ড লাইন কতদূর পর্যন্ত অবস্থান করে না, অসীম পর্যন্ত অবস্থান করে। কতদূর, বহুদূর, মানে অসীম পর্যন্ত অবস্থান করে। তো সারা অল ওভার সায়েন্স কি মেনেছে না, এই ম্যাগনেটিক ফিল্ড লাইন অসীম দূর পর্যন্ত অবস্থান করার জন্য অসীমেই কেবলমাত্র, অসীম বলে যে পয়েন্টটা আমরা পাবো সেই পয়েন্টে কেবলমাত্র পোটেনশিয়াল 0। তো বাকি
ফিল্ডের মধ্যে থাকা প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল কিন্তু বা বিভব রয়েছে। তাহলে বিভব আমি কি করে বার করব? কোন একটা পার্টিকুলার পয়েন্টে যদি আমি বিভব বার করতে চাই তাহলে কি করে বার করব? তো ডেফিনেটলি ইনফিনাইটের যেহেতু পোটেনশিয়াল জিরো, তাহলে ইনফিনাইটের রেসপেক্টে ওই পয়েন্টের পোটেনশিয়াল কতটা বেশি বা কতটা কম, বিভব কতটা বেশি বা কতটা কম, সেটাই যদি আমি বার করতে পারি। ইনফিনাইটে তো জিরো। দেখো খেয়াল করবে যে পোটেনশিয়ালকে আমরা ভি চিহ্ন দ্বারা প্রকাশ করি, যে ইনফিনাইটে পোটেনশিয়াল কত না, অল ওভার সায়েন্স মেনেছে ইনফিনাইটে পোটেনশিয়াল হচ্ছে জিরো। তাহলে কোনো একটা পয়েন্ট আমি মানলাম যে আমার এইখানটা ইনফিনাইট রয়েছে, আমি এই পি পয়েন্টে পোটেনশিয়াল বার করতে চাই, তাহলে পোটেনশিয়াল অ্যাট পি পয়েন্ট। তাহলে পি পয়েন্টে আমি পোটেনশিয়াল বার করব কি করে না, ইনফিনাইটের পোটেনশিয়াল আমি তো জানি এটা কত হয়, জিরো। তাহলে পি পয়েন্টের পোটেনশিয়ালটা ইনফিনাইটের রেসপেক্টে কতটা বেশি বা কতটা কম, তাহলে এদের মধ্যে যে ডিফারেন্স যদি আমি করে দিই, তার মানে কি করব, যে পোটেনশিয়াল অ্যাট পি মাইনাস অফ ইনফিনাইট, তাহলে যে ফলাফলটা আমি পাবো সেটাই হচ্ছে এই পি পয়েন্টে, কেন না ইনফিনাইটের পোটেনশিয়াল তো জিরো, তাহলে মাইনাস অফ পি পয়েন্টের পোটেনশিয়াল মানে কি আসবে, ডেফিনেটলি পোটেনশিয়াল অ্যাট পি পয়েন্ট। দেখো লজিক লক্ষ্য করো যে পি পয়েন্টের পোটেনশিয়াল যদি আমাকে বার করতে হয় তাহলে ইনফিনাইট থেকে আমাকে কি করতে হবে, তাকে বাদ দিয়ে দিতে হবে। তো ইনফিনাইটের পোটেনশিয়াল হচ্ছে আরো জিরো, তাহলে পি পয়েন্টের পোটেনশিয়াল মাইনাস জিরো সমান আমি কি পাচ্ছি না, পি পয়েন্টের পোটেনশিয়াল। তো আমাকে দুনিয়াতে পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে, তাহলে পোটেনশিয়াল অ্যাট পি পয়েন্ট মাইনাস অফ পোটেনশিয়াল অ্যাট ইনফিনাইট, তাহলে এদের মধ্যে আমাকে কি করতে হচ্ছে, ডিফারেন্স করতে হচ্ছে, বিয়োগ করতে হচ্ছে। তাহলে ইন্ট্রিনসিক প্রপার্টি যেটা আমাদের বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি না, পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে, যে বিভবের পার্থক্য রয়েছে, যে বিভবের পার্থক্য আমি কি করে বার করব, বিভবের পার্থক্য আমি কি করে বার করব না, বিভবের পার্থক্য বার করতে গেলে যে ইনফিনাইট থেকে কোনো একটা মানে পরীক্ষাধীন চার্জ, কোন একটা চার্জকে যদি আমি নিয়ে আসি, সেটা আমি মানলাম ইলেকট্রন, কোন একটা পরীক্ষাধীন চার্জ সেটা আমি মানলাম ইলেকট্রন। তাহলে ইনফিনাইট থেকে কোন একটা পি পয়েন্টে যদি আমি এই ইলেকট্রনটাকে যদি আমি নিয়ে আসি, তাহলে যে পরিমাণ কার্য করব সেই পরিমাণ কার্য ওই ইলেকট্রনটার মধ্যে কি হবে, জমাইতে হবে। স্বাভাবিক জিনিস যে আমার দ্বারা ব্যয়িতকৃত কার্য ইলেকট্রনটার মধ্যে স্থিতিশক্তি রূপে জমা হচ্ছে, তাহলে ওটাই হয়ে যাবে কি তার পোটেনশিয়াল। কেন না যখন ইনফিনাইটে ছিল তখন তার কোনো পোটেনশিয়াল ছিল না, তাহলে পি পয়েন্টে যখন এলো তখন তার যে পরিমাণ পোটেনশিয়াল হলো সেটাই হয়ে গেল তার ওই পি পয়েন্টের পোটেনশিয়াল। আমি পি পয়েন্টে যখন ওই ইলেকট্রনটার প্রথমে কিন্তু কোনো পোটেনশিয়াল ছিল না, কোনো বিভব ছিল না, তো যখন আমি পি পয়েন্টে আনলাম তো ওই ইলেকট্রনটার একটা পোটেনশিয়াল হলো, তাহলে আমি যে পরিমাণ কার্য করলাম সেই পরিমাণ তার মধ্যে পোটেনশিয়াল জমলো। তাহলে এই পোটেনশিয়ালটা আমি কি করে বার করব না, বিভবের পার্থক্য কিভাবে বার করব না, এই ইলেকট্রনটাকে যখনই আমি নিয়ে আসছি তখন আমাকে কি করতে হচ্ছে, একটা কার্য করতে হচ্ছে। তাহলে এই কার্যটা কে করছে না, বহিস্থ এজেন্ট করছে, আমি করছি, আমি হচ্ছে বহিস্থ এজেন্ট। তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ডিভাইডেড বাই ওই ইলেকট্রনের চার্জ ডিভাইডেড বাই ই। তাহলে বিভবের পার্থক্য আমি কি করে বার করব, যে তাহলে বিভবের পার্থক্য আমি কি লিখবো, যে এই বিভব কি কোথেকে কোথায় নিয়ে আসছি, ইনফিনাইট থেকে পি পয়েন্টে নিয়ে আসছিস। দেখো ইনফিনাইট থেকে কোথায় নিয়ে আসছি না, পি পয়েন্টে, তো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট বাই ই। তাহলে কোথেকে কোথায় নিয়ে আসছি না, ইনফিনাইট থেকে পি পয়েন্ট, তাহলে ফাইনাল পয়েন্টটা হচ্ছে কি পি পয়েন্ট, তাহলে ফাইনাল মাইনাস ইনফিনাইট, তাহলে ফাইনাল পয়েন্ট মাইনাস ইনফিনাইট ইকুয়ালস টু আমি কি বলতে পারি, ডব্লিউ বাই ই। ক্লিয়ার হচ্ছে? তো পি পয়েন্টের যদি আমাকে পোটেনশিয়াল বার করতে হয় তো আমাকে ওই বস্তুটাকে কোথা থেকে নিয়ে আসতে হবে, ইনফিনাইট থেকে নিয়ে আসতে হবে, বা ওই বস্তুটা যদি ইলেকট্রনটা যদি এইখানে থাকতো, তো ইলেকট্রনটা যদি এই জায়গাটা থাকতো, তাহলে এইখানটায় ওই ইলেকট্রনটার পোটেনশিয়াল কত ছিল সেটা যদি আমাকে বার করতে হয়, তাহলে আমি তাকে কি করবো, ধীরে ধীরে ইনফিনাইটে নিয়ে যাবো। তাহলে ইনফিনাইটে নিয়ে গেলে কি হবে, তার পোটেনশিয়াল জিরো হয়ে যাবে। তাহলে কি পরিমাণ কার্য করলাম সেই কার্যের দ্বারা আমি ওই পোটেনশিয়ালটা বার করতে পারবো। তার মানে আমি বুঝতে পেরে যাবো যে পি পয়েন্টে কত পোটেনশিয়াল ছিল, যে পরিমাণ পোটেনশিয়ালকে আমাকে খরচ করতে এই পরিমাণ কার্য করতে হয়েছে, তাহলে ওই পরিমাণ কার্যের দ্বারা ওই পরিমাণ পোটেনশিয়াল প্রশমিত হয়ে ফাইনালি কত হয়েছে, জিরো হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, হয় ইনফিনাইট থেকে ওই পয়েন্টে আনতে হবে বা ওই পয়েন্ট থেকে ইনফিনাইটে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের সোজা হিসাব। তাহলে ওই ইলেকট্রনটাকে আমাকে কি করতে হবে, পি পয়েন্ট থেকে কোথায় নিয়ে যেতে হবে, ইনফিনাইটে আমাকে নিয়ে যেতে হবে। তো তাহলেই আমি ওই পার্টিকুলার পয়েন্টের পোটেনশিয়াল বার করতে পারবো বা বিভব বার করতে পারবো। এটাই হচ্ছে আমাদের লজিক।
তাহলে এবারে কোন একটা পরমাণুর মধ্যকার একটা ইলেকট্রনের কথা ভাবা যাক। তাহলে কোন একটা পরমাণুর মধ্যকার ইলেকট্রনের কথা ভাবি। কি বলছে? সাপোজ ধরো একটা পরমাণু আমি ধরলাম সোডিয়াম পরমাণু। তাহলে ওই সোডিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে। তাহলে এই ইলেকট্রনটাকে আমি কোথায় নিয়ে যাব? না, এই ইলেকট্রনটাকে আমি কি করব, এরপরে আমি বাহ্যিকভাবে একটা এক্সটার্নাল ওয়ার্ক ডান দেব, শক্তি প্রয়োগ করব, যার ফলে এই ইলেকট্রনটা কোথায় যাবে? না, ইনফিনিটে গিয়ে পৌঁছাবে। তো তাহলে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে অবস্থিত সর্ববহিস্থ কক্ষপথে অবস্থিত একটা ইলেকট্রনকে, সর্ববহিস্থ কক্ষপথের একটা ইলেকট্রনকে পরমাণুর মধ্য থেকে অসীমে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়েছে সেটাই হচ্ছে কি? না, আয়নাইজেশন শক্তি। তাহলে সিম্পল জিনিস যে পরমাণুর মধ্যকার সর্ববহিস্থ কক্ষপথে অবস্থিত একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে নিয়ে যেতে বা অসীমে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়, তা যে পরিমাণ কার্য করা মানে কি? কার্যই হচ্ছে কি? শক্তি। তবে যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয় বা যে পরিমাণ শক্তি প্রয়োগের ফলে সর্ববহিস্থ কক্ষপথের একটি ইলেকট্রন অসীমে নিয়ে যাওয়া যায় বা নিয়ে যাওয়া সম্ভব হয়, তো সেই পরিমাণ শক্তিকে আমি কি বলবো? না, ওই পরমাণুর আয়নাইজেশন শক্তি। ওই পরমাণুর আয়নাইজেশন শক্তি একটা ইলেকট্রনকে নিতে, কেবলমাত্র একটি ইলেকট্রন নিতে। তাহলে একটা ইলেকট্রনকে যদি নিয়ে যাই তাহলে এই সোডিয়াম পরমাণুটা কিসে পরিণত হবে? না, Na+, তাহলে ক্যাটায়নে পরিণত করতে হবে। তাহলে একটি পরমাণুকে ক্যাটায়নে পরিণত করতে একটি ইলেকট্রনকে অসীমে নিয়ে যেতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই আমরা বলবো আয়নন শক্তি বা প্রথম আয়নন বিভব। তাহলে এর একটা অল্টারনেটিভ নাম রয়েছে যে প্রথম আয়নন বিভব। যদি দুটো ইলেকট্রন নিয়ে যেতাম তাহলে কি বলতাম? না, দ্বিতীয় আয়নন বিভব। যদি তিনটা নিয়ে যেতাম, তৃতীয় আয়নন বিভব। ক্লিয়ার হয়েছে? তাহলে এই আয়নাইজেশন শক্তি কি কি বিষয়ের উপর নির্ভর করে সেখানটা আবার ক্রাইটেরিয়া রয়েছে যে আয়নাইজেশন শক্তি যে যে বিষয়ের উপর নির্ভর করে। তাহলে পয়েন্ট ডি, তাহলে এটা হচ্ছে কি? আয়নাইজেশন শক্তি। তাহলে নির্ভরতা যদি আমরা দেখি তাহলে কি কি বিষয়ের উপর নির্ভরতা দেখব? না, ফার্স্ট আমরা দেখব পারমাণবিক ব্যাসার্ধ। সেকেন্ড আমরা কি দেখব? না, নিউক্লিয়াসের আধান। ক্লিয়ার? যে পারমাণবিক ব্যাসার্ধের উপরে কিভাবে নির্ভর করছে সেটা আগে ক্লিয়ার করি যে পারমাণবিক ব্যাসার্ধের উপরে কিভাবে নির্ভর করছে। দেখো পারমাণবিক ব্যাসার্ধ, দেখো একটা পর্যায় বরাবর আমি কি দেখতে পাচ্ছিলাম যে একটা পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কি হচ্ছিল? যে বাম থেকে ডান দিকে যতই যেতে আছি পারমাণবিক ব্যাসার্ধ তত হ্রাস পেতে আছে। হ্রাস পাচ্ছে কেন? না, নিউক্লিয়াস কি করছে? না, সর্ববহিস্থ কক্ষপথে থাকা ইলেকট্রনকে আরো বেশি বল দ্বারা আকর্ষণ করছে। ক্লিয়ার হচ্ছে? তো পর্যায় বরাবর লক্ষ্য করো। তাহলে পর্যায় বরাবর লিখে রাখলাম, পর্যায় বরাবর। তাহলে পর্যায় বরাবর আমি কি দেখব? যে বাম থেকে ডান দিকে যতই যেতে আছি পারমাণবিক ব্যাসার্ধ তত কি হতে আছে? হ্রাস পেতে আছে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাওয়া মানে কি? সর্ববহিস্থ কক্ষপথে থাকা ইলেকট্রন গুলোকে আরো দৃঢ় আকর্ষণ বলে কি করছে? আকর্ষণ করছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস প্রত্যেকটা ইলেকট্রনের উপর কি করেছে? বেশি বেশি পরিমাণে শক্তি কি করে রেখেছে? বেশি বেশি পরিমাণে আকর্ষণ বল দিয়ে রেখেছে। তাহলে ওই ইলেকট্রনটাকে যদি আমাকে অসীমে নিয়ে যেতে হয় তাহলে আমাকে কি করতে হবে? আরো বেশি পরিমাণে শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে ব্যাসার্ধ যত ছোট হবে আকর্ষণ বল কি হতে আছে? তত বাড়তে আছে। তাহলে আকর্ষণ বল যদি বাড়তে থাকে তাহলে ওই আকর্ষণ বলের বিরুদ্ধে যদি আমাকে ইলেকট্রনকে বাইরে বার করতে হয় আরো বেশি পরিমাণে শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে আরো বেশি পরিমাণে শক্তি মানে আয়নাইজেশন এনার্জি, যেটাকে আমরা আইই দ্বারা প্রকাশ করব, আয়নাইজেশন এনার্জি। তাহলে I.E, তাহলে আয়নাইজেশন এনার্জি তত কি হতে থাকবে? বাড়তে থাকবে। তাহলে বাম থেকে ডান দিকে, তো পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে যদি আমরা দেখি, এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান। তাহলে বাম থেকে ডান দিকে যতই আমরা যেতে থাকবো তো আয়নাইজেশন এনার্জি তত কি হতে থাকবে? বাড়তে থাকবে। কেন? ব্যাসার্ধ ছোট হতে আছে, আয়নাইজেশন এনার্জি তেমন তেমন করে বাড়তে আছে। আচ্ছা, উপর থেকে নিচে যদি আমরা যেতে থাকি তাহলে আয়নাইজেশন এনার্জি কি পরিবর্তন দেখব?
না উপর থেকে যতই আমি নিচের দিকে যেতে আছি পারমাণবিক ব্যাসার্ধ কি হতে ছিল, বাড়তে ছিল। দেখো লিথিয়ামের তুলনায় সোডিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করো, পিকচারটা একটু লক্ষ্য করো যে লিথিয়ামের থেকে সোডিয়ামে পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে আছে। তাহলে সর্ববিষ্ট কক্ষপথে থাকে, দেখো 1 যোজন কক্ষ বাড়তে আছে। দ্বিতীয়ত পারমাণবিক ব্যাসার্ধ যেমন করে বাড়তে আছে, সেহেতু কি হতে আছে, সর্ববিষ্ট কক্ষপথে থাকে ইলেকট্রনগুলোর উপরে আকর্ষণ বল আরো কি হলো যে কমতে থাকছে। উপর থেকে নিচের দিকে যতই যেতে আছি পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকা মানে কি, সর্ববিষ্ট কক্ষপথে থাকা ইলেকট্রনগুলোর উপরে আকর্ষণ বলের পরিমাণ তত ক্ষীণ হতে আছে, কমতে আছে। তাহলে সর্ববিষ্ট কক্ষপথে থাকা ইলেকট্রনগুলোকে আমি নির্গত যদি করতে চাই, দেখো লক্ষ্য করো যে উপর থেকে নিচের দিকে যতই যাচ্ছিলাম ব্যাসার্ধ তত কি হতে ছিল, বাড়তে ছিল। তাহলে আকর্ষণ বল কি হতে থাকবে, আকর্ষণ বল ডেফিনেটলি কমতে আছে। তাহলে আকর্ষণ বল যদি প্রত্যেকটা ইলেকট্রনের উপর আকর্ষণ বল যদি কমতে থাকে, তাহলে একটা ইলেকট্রনকে বার করতে আমাকে তুলনামূলকভাবে কম পরিমাণে আয়নাইজেশন এনার্জি শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে আয়নাইজেশন এনার্জি তত কি হতে থাকবে, আয়নাইজেশন এনার্জি তত কি হতে থাকবে, কমতে থাকবে। তাহলে উপর থেকে নিচের দিকে যতই যেতে থাকবো আয়নাইজেশন এনার্জি তত কি হতে আছে, কমতে আছে। ক্লিয়ার হচ্ছে, বোঝাতে পেরেছি? তাহলে পারমাণবিক ব্যাসার্ধের উপরে ডিপেন্ড যেমন করলো নিউক্লিয়াসের আধান, তো নিউক্লিয়াসের আধানের উপরেও ডিপেন্ড করছে যে নিউক্লিয়াসের আধান যেমন যেমন করে বাড়তে আছে আয়নাইজেশন এনার্জিও তেমন তেমন করে বাড়তে আছে। কেমন করে, যে একটা পর্যায়ে যেমন করে নিউক্লিয়াসের আধান বাড়তে ছিল তেমন তেমন করে নিউক্লিয়াস সর্ববিষ্ট কক্ষপথে থাকা ইলেকট্রনগুলোকে কি করছিল, আকর্ষণ করছিল। তো ব্যাসার্ধগুলোকে সিঙ্ক করছিল, ছোট করছিল, যার ফলে প্রত্যেকটা ইলেকট্রনের উপরে আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছিল। এই টপিকসটা যে একটা পর্যায় বরাবর সেটা হচ্ছে নিউক্লিয়াসের আধানের উপর ডিপেন্ড করছে। যে একটা পর্যায় বরাবর কি দেখতে পাচ্ছিলাম না, একটা পর্যায় বরাবর ব্যাসার্ধ কি হতে আছে না, ব্যাসার্ধ কমতে আছে, আকর্ষণ বল প্রত্যেকটা ইলেকট্রনের উপরে আকর্ষণ বল কি হতে আছে, তেমন তেমন করে বাড়তে আছে। এটা হচ্ছে কি প্রতি ইলেকট্রনের উপর আকর্ষণ বল কি হতে ছিল, বাড়তে ছিল। এখানেও প্রতি ইলেকট্রনের উপর আকর্ষণ বল কি হতে ছিল, কমতে ছিল, তাই না? যার ফলে আয়নাইজেশন এনার্জি এখানে কি হতে আছে, বাড়তে ছিল। ক্লিয়ার হয়েছে? তো নেক্সট আমরা দেখবো তড়িৎ ঋণাত্মকতা। আয়নাইজেশন এনার্জি ক্লিয়ার হয়েছে? তো তড়িৎ ঋণাত্মকতা কি বলছে, দেখো তড়িৎ ঋণাত্মকতা লক্ষ্য করো। তো নিচের দিকে আমি দেখাই তড়িৎ ঋণাত্মকতা। আয়নাইজেশন এনার্জি এতটুকু বোঝা গেছে, এটা ছিল পারমাণবিক ব্যাসার্ধ, এটা ছিল আয়নাইজেশন এনার্জি। এরপর আমরা দেখবো তড়িৎ ঋণাত্মকতা। তো হেডলাইন করলাম তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রোনেগেটিভিটি, যার ইংরেজি নাম হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তো তড়িৎ ঋণাত্মকতা মানে কি, যে তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াস, ধরো কোন একটা পরমাণু আমি ধরলাম, ধরো নাইট্রোজেন। তো নাইট্রোজেন কি করে, তো নাইট্রোজেনের সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন, একটু বোঝানোর চেষ্টা করি। আয়নীয় বন্ধন সমযোজী বন্ধন যদিও হয়নি, তাও আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 2, কি করবো 5, কেন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, সেটা 2,5। তো নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কি দেখবো, যে নাইট্রোজেনের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন, 1, 2, 3, 4, 5টা। তো নাইট্রোজেনের যদি আমি অণু নিই N2, তার মানে কি হয়েছে, 2টো পরমাণু রয়েছে। তাহলে 2টো নাইট্রোজেন পরমাণু যখন একে অপরের সাথে যুক্ত হবে তখন কিভাবে যুক্ত হবে, দেখো এই নাইট্রোজেন অণু আর এই নাইট্রোজেনের, দেখো এই নাইট্রোজেনের এই পরমাণুটা আর এই পরমাণুটা, তো নাইট্রোজেনের সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, 5টা। নাইট্রোজেনের সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, 5টা। তাহলে এরা যখন যুক্ত হবে তখন এরা কি করবে, নিষ্ক্রিয় মৌলের আকার গঠন করার চেষ্টা করবে, যেন সর্ববহিস্থ কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকে, 8টা। তাহলে এই নাইট্রোজেন পরমাণু এবং এই নাইট্রোজেন পরমাণু যখন যুক্ত হবে, যে এই ইলেকট্রনের সাথে কি করবে, একটা ইলেকট্রন জোড় গঠন করবে। তাহলে কটা হলো নাইট্রোজেনের ক্ষেত্রে, 1, 2, 3, 4, 5টা তো অলরেডি নিজের ছিল, আরেকটা জোড় গঠনের ফলে আরেকটা পেলো, তার মানে কটা হলো, 6টা। তো এখনো পর্যন্ত নিষ্ক্রিয় মৌলে ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারেনি, কেন, সর্ববহিস্থ কক্ষপথে আমাকে যেভাবেই হোক, সমযোজী বন্ধনে হোক বা আয়নীয় বন্ধনে হোক, যেভাবেই হোক না কেন, তো আমাকে 8টা করতে হবে। কিন্তু তড়িৎ ঋণাত্মকতা কি বলছে না, কেবলমাত্র সমযোজী বন্ধনে যুক্ত হতে হবে। তাহলে আয়নীয় বন্ধনকে আমাকে নেওয়া যাবে না। এটা এই ধরনের বন্ধনকে আমরা কি বলে থাকি, ইলেকট্রন জোড় গঠন করার বন্ধনকে আমরা বলে থাকি সমযোজী বন্ধন। তাহলে এখানে ইলেকট্রন জোড় গঠন করছে, দুজনে কি করছে, ইলেকট্রন জোড় গঠন করছে। তো নাইট্রোজেনের এই পরমাণুটি আরেকটা নাইট্রোজেনের পরমাণু, এরা এই দুটো ইলেকট্রন কি হলো, একে অপরের সাথে কি করলো, জোড় গঠন করলো। নাইট্রোজেনের এই পরমাণু তো আরেকটা নাইট্রোজেন পরমাণু আরেকটা ইলেকট্রন কি করলো,
জোড় গঠন করলো। তাহলে জোড় গঠন করার ফলে কটা জোড় গঠন করেছে? তিনটে জোড় গঠন করেছে। তাহলে এই নাইট্রোজেনের তো অলরেডি 5টা ইলেকট্রন ছিল, জোড় গঠনের জন্য আরো 3টে পেল। তাহলে এই নাইট্রোজেনের সর্বমিষ্ট কক্ষপথে এখন কটা ইলেকট্রন বর্তমান হলো? না 5টা, 8টা বর্তমান হয়ে গেল। এই নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি ছিল? না এই নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে তো 5টা অলরেডি ছিল, জোড় গঠনের জন্য এই 3টা ইলেকট্রনও এই নাইট্রোজেন পেল। তাহলে সর্বমিষ্ট কক্ষপথে কটা ইলেকট্রন হয়ে গেল? 8টা ইলেকট্রন ফিল আপ হলো। তাহলে এই দুটো পরমাণু এবারে কি অবস্থায়? এই দুটো পরমাণু এবারে সুস্থিত অবস্থায় রয়েছে। তাহলে এই নাইট্রোজেন পরমাণুটার একটা তো নিউক্লিয়াস আছে, এই নাইট্রোজেন পরমাণুর তো একটা নিউক্লিয়াস আছে। তাহলে প্রত্যেকটা নাইট্রোজেন পরমাণুর নিউক্লিয়াস প্রত্যেকটা জোড়কে কি করছে? নিজ কেন্দ্রের দিকে, নিউক্লিয়াসের দিকে, কেন্দ্রের দিকে মানে কি নিউক্লিয়াসের দিকে কি করছে? আকর্ষণ করছে। তাহলে এই নাইট্রোজেন পরমাণুটাও ইলেকট্রন জোড়গুলোকে কি করছে? নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। তাহলে এই নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করার ক্ষমতাটাকে আমরা কি বলবো? তড়িৎ ঋণাত্মকতা। আর এই নাইট্রোজেন পরমাণুর একটা নিউক্লিয়াস রয়েছে, তাহলে এই 3টা বন্ধন, আর এই নাইট্রোজেন পরমাণুর একটা নিউক্লিয়াস রয়েছে, এই 3টা বন্ধন তো দুজনের জন্য তো কমন। তাহলে এই নাইট্রোজেন পরমাণুটা কি করছে? প্রথম নাইট্রোজেন পরমাণুটা এই নিউক্লিয়াসটা কি করছে? 3টা বন্ধনকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। এই নাইট্রোজেনের পরমাণুটাও 3টা বন্ধনকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। তাহলে এই যে আকর্ষণ করার ক্ষমতা, তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় নিউক্লিয়াস ইলেকট্রন জোড়কে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে আমরা কি বলবো? তড়িৎ ঋণাত্মকতা। ক্লিয়ার? তো নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আমরা কি বলবো? তড়িৎ ঋণাত্মকতা। তো এই তড়িৎ ঋণাত্মকতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? না তড়িৎ ঋণাত্মকতা এক পারমাণবিক ব্যাসার্ধ, আর কার উপর নির্ভর করে? নিউক্লিয়াসের আধান। দেখো এই দুটো জিনিস সবার ক্ষেত্রে কিন্তু কমন, যে পারমাণবিক ব্যাসার্ধের উপরে কিভাবে নির্ভর করছে। এটা হচ্ছে কি? তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি, এটাকে আমরা E.N দ্বারা প্রকাশ করব। তো পারমাণবিক ব্যাসার্ধ তুমি নোট করো। দেখো পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডান দিকে যতই যেতে আছি, ততই কি হতে ছিল? এটা ছিল আমাদের বাম, এটা আমাদের কি ছিল? ডান, এটা ছিল আমাদের উপর, এটা কি ছিল? নিচ। তার বাম থেকে ডান দিকে যতই যেতে আছে পারমাণবিক ব্যাসার্ধ কি হতে আছে? হ্রাস পেতে আছে। উপর থেকে নিচের দিকে যত যেতে আছে পারমাণবিক ব্যাসার্ধ কি হতে আছে? বৃদ্ধি পেতে আছে। খেয়াল করতে পারছো এতটুকু? তাহলে বাম থেকে ডান দিকে যতই যেতে আছে পারমাণবিক ব্যাসার্ধ তত কি হতে আছে? হ্রাস পেতে আছে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যতই হ্রাস পাবে ততই ইলেকট্রনগুলোর উপরে আকর্ষণ করার ক্ষমতাও তেমন করে কি হতে আছে? বৃদ্ধি পেতে আছে। তাহলে ওই ইলেকট্রনগুলো যদি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, তাহলে ওই ইলেকট্রন জোড়টাকে দেখো যতই যেতে আছে ততই কি হতে আছে? সর্ববিষ্ট কক্ষপথে থাকা ইলেকট্রনগুলোর উপরে আকর্ষণ বল আরো বৃদ্ধি পাচ্ছে। কেন? না যতই একই পর্যায় বরাবর যাচ্ছি ততই পারমাণবিক ব্যাসার্ধ কমতে আছে। তাহলে একই পর্যায় বরাবর, শ্রেণী নয়, একই পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কি হতে আছে? কমতে আছে। তাহলে যদি কমতে থাকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে আকর্ষণ বল, তাহলে ইলেকট্রনের উপর আকর্ষণ বল আমরা কি দেখতে পাচ্ছি? আকর্ষণ বল ততই কি হতে আছে? বৃদ্ধি পেতে আছে। তাহলে আকর্ষণ বল যদি বৃদ্ধি পায় আর ওই ইলেকট্রন যদি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, তাহলে সমযোজী বন্ধনকে নিজ কেন্দ্রের দিকে টানার যে ক্ষমতা সেটাও কি হবে? বৃদ্ধি পাবে। তার মানে আমরা কি দেখলাম? যে ইলেকট্রোনেগেটিভিটি E.N, ইলেকট্রোনেগেটিভিটি ততই কি হতে আছে? বাড়তে আছে। তাহলে বাম থেকে ডান দিকে যতই যেতে থাকবো ইলেকট্রোনেগেটিভিটি ততই বাড়তে আছে। তো এর ভাইস ভার্সা কি হবে? যে উপর থেকে নিচের দিকে যদি আমরা দেখি পারমাণবিক ব্যাসার্ধ কি থাকবে? বাড়তে থাকবে। উপর থেকে নিচের দিকে যতই আমি দেখবো পারমাণবিক ব্যাসার্ধ কি থাকবে? বাড়তে থাকবে। তাহলে এটা আমরা দেখছিলাম কি? যে এটা আমরা দেখছিলাম যে পর্যায় বরাবর, আর এটা দেখবো কি? না শ্রেণী বরাবর।
তাহলে শ্রেণী বরাবর কি দেখতে পাচ্ছি, উপর থেকে নিচের দিকে পারমাণবিক ব্যাসার্ধ কি হতে আছে, বৃদ্ধি পেতে আছে। উপর থেকে নিচের দিকে যতই যেতে আছে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যদি বাড়তে থাকে, যে ইলেকট্রনের উপর আকর্ষণ বল কি হবে, আকর্ষণ বল কি হতে থাকবে, আর কমতে থাকবে। তাহলে যতই কমতে থাকবে তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ততই কি হতে থাকবে, কমতে থাকবে। তাহলে শ্রেণী বরাবর যতই আমি নিচের দিকে রাখবো, একটা শ্রেণী বরাবর যতই আমি দেখতে পাবো যে লিথিয়ামের পরে সোডিয়াম, তাহলে লিথিয়ামের তুলনায় সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি কম। আচ্ছা, লিথিয়ামের পরে ছিল বেরিলিয়াম, তাহলে লিথিয়ামের থেকে বেরিলিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, বেশি হবে। কেন, পারমাণবিক ব্যাসার্ধ ছোট হাতে আছে, তো তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকবে। লিথিয়ামের রেসপেক্টে সোডিয়াম যদি দেখি, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি হতে আছে, কমতে আছে, সরি পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে আছে, তো ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। সোডিয়ামের থেকে পটাশিয়াম পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে আছে, তো ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, কমবে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যত বাড়বে তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কমবে, পারমাণবিক ব্যাসার্ধ যত কমবে ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়বে। ক্লিয়ার হচ্ছে? তো পারমাণবিক ব্যাসার্ধটাকে ক্লিয়ার করে বুঝতে পারলে বাকিগুলো এক ঝলকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে তার একটা স্ক্রিনশট নিয়ে নাও, একদম চলে আসবে, একদম হাত মুঠোয় চলে আসবে, কোথাও কোনো বাকি থাকবে না। তো যেটুকু মুখে বলেছি সেটুকু একটু কান দিয়ে শুনবে। অনেকে তো মুখ দিয়েও শুনে, কেমন করে না, দেখতে দেখতে কথাও বলে, চোখ দিয়ে আবার শোনে, যেমন এদিকেও দেখছে ওদিকেও দেখছে, তাহলে পড়াটাই কি করে আর মনে থাকবে। তো সবগুলোকে খাড়া করতে হবে, দিয়ে পড়ায় মন দিয়ে দেখতে হবে। ওই পড়াটাকে একবার শুধু দেখে নিলে আমি আশা করছি যে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। ক্লিয়ার হচ্ছে? তো আজকের মতো এতটুকুই থাকলো। পর্যায় সারণী থেকে এরপরে যেগুলো আসবে এতটুকু মতো কনসেপ্ট, এরপরে যেগুলো আসবে যে সকল ধর্মগুলো মৌলের আর যে সকল ধর্ম হয়ে থাকে, টোটাল 9টা ধর্ম হয়ে থাকে, তো আমি ওটাকে কমিউনিটি ট্যাবে দিয়ে দেবো, নালে আমি একবার ছোট্ট করে ছোট্ট একটা লেকচার বানিয়ে কিন্তু আমি এখানটায় পোস্ট করে দেবো, যে লেকচার নাম্বার 10 করে পোস্ট করে দেবো, যে কিভাবে পরিবর্তিত হয়। তো সেখানটা একটা সারাংশ রূপে থাকবে, একটা জিস্ট রূপে থাকবে, সেই জিস্টটাকে একবার ফলো করে নিলে কিন্তু কমপ্লিট পড়া কিন্তু হয়ে যাবে। তারপরে পর্যায় সারণী থেকে যে সকল অঙ্কগুলো এসে থাকে সেই অঙ্কগুলোর একবার রিভাইজ করব, যে প্র্যাকটিস করব, রিভাইজ করার সাথে সাথে প্র্যাকটিসও করব, কয়েকটা অঙ্ক করাবো, তার সাথে সাথে আমি তোমাকে হোমওয়ার্কেও দিয়ে দেবো। তো আজকের মতো এতটুকুই থাকলো। আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক।